বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা বেসিক গ্রামারের উপরই হচ্ছে। তো আজকের ক্লাসটা করার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ টেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। টেক কোয়েশ্চেন করার আগে যে বিষয়গুলো তোমাদেরকে না জানলেই নয়, যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা শুধুমাত্র টেক কোয়েশ্চেন না, যে কোনো কিছু এগুলো দিয়ে আমরা অন্য যে কোনো কিছুই করতে পারবো ইনশাল্লাহ। তো এগুলো না হলে গ্রামারের অনেক কাজই আমরা করতে পারবো না। তো এই কারণে আমরা বেসিক কিছু গ্রামার নিয়ে আলোচনা করতেছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা করব কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম, মানে দুইটা শব্দকে একসাথে সংযুক্ত করলে এটা যে শর্ট ফর্ম হয়ে যায় সেই শর্ট ফর্মটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আজকে আলোচনা করব কিভাবে একটা সেন্টেন্স যে নেগেটিভ আছে সেটা চিনব। তারপর আমরা আলোচনা করব কীভাবে একটা নাউনকে প্রনাউন করতে হয়, যে কোনো নাউনকে প্রনাউন করার নিয়ম। এছাড়া আমরা আজকে শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। তো আমরা শুরুতে চলে যাচ্ছি অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব যার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ যে ভার্ব মূল ভার্বকে সাহায্য করে সেই ভার্বটাকে বলা হয় অক্সিলারি। অর্থাৎ অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মূল ভার্বকে সাহায্য করবে। কেন সাহায্য করবে? টেন্স করতে সাহায্য করবে, ভয়েস করতে সাহায্য করবে, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে সাহায্য করবে, কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে সাহায্য করবে, কোনো সেন্টেন্সকে টেক কোয়েশ্চেন করতে সাহায্য করবে। আরও নানান কাজে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে। তো এই অক্সিলারি ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে টু বি ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এখন আসো আমরা টু বি ভার্ব কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। টু বি ভার্বগুলো হচ্ছে, টু বি ভার্ব সম্পর্কে আলোচনা করি। আমরা জানি টু বি ভার্ব হচ্ছে, টু বি ভার্বের প্যাটার্ন হচ্ছে এম, ইজ, আর। টু বি ভার্বের পাস্ট হচ্ছে ওয়াজ বা ওয়ার। এবার আসো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং পাস্ট হচ্ছে হ্যাজ। এখানে খেয়াল করো প্রেজেন্টের তিনটা আছে, এম ইজ আর। তো এইখানে যদি খেয়াল করো তিনটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে তিনটা প্রেজেন্ট ফর্ম হলে তিনটা কেন, আর এখানে হ্যাড একটা কেন? তো এই তিনটা হওয়ার পিছনে কারণ আছে। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন আমরা ইজ ব্যবহার করব, সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন আমরা আর ব্যবহার করব, আর আমরা যেন আইয়ের সাথে সবসময় এম বসি। ঠিক সেম, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ওয়াজ বসাবো, যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন আমরা ওয়ার বসাবো। আর যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তাহলে এখান থেকে হ্যাজ বসাবো, আর যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন আমরা হ্যাভ বসাবো, যদিও আইয়ের সাথে হ্যাভ বসে। আসলে সিঙ্গুলার ক্ষেত্রে তোমরা এটা মাথায় রাখতে পারো, যখন একটা সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার হয় তখনই আমরা সিঙ্গুলার ভার্বগুলো ব্যবহার করি। এই সিঙ্গুলার ভার্বগুলো যেগুলো নিচে আন্ডারলাইন করা হয়েছে এগুলো সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এগুলো ব্যবহার হয়। তো এছাড়া আসো মডেল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড। আর এগুলো পাস্ট হচ্ছে উইলের পাস্ট হচ্ছে উড, ক্যানটা হচ্ছে কুড, মেটা হচ্ছে মাইট, মাস্টের পাস্ট ফর্ম হ্যাড টু, আর শুডের পাস্ট ফর্ম নাই। তো আমরা অনেকে মনে করি শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। অ্যাকচুয়ালি শ্যালের পাস্ট ফর্ম শুড হবে না, কারণ শুড দ্বারা কখনোই পাস্টকে নির্দেশ করে না। এক্সাম্পল দিই, উই শুড হেল্প দ্য পুর। আমাদের উচিত গরিবদের সাহায্য করা। এখানে কি পাস্টকে বোঝাচ্ছে? অতীত কোনো সময় কাজকে বোঝাচ্ছে? জি না। উই শুড স্টাডি রেগুলারলি, আমাদের উচিত নিয়মিত পড়াশোনা করা। তাহলে এখানে কিন্তু অতীতকে বোঝানো হয় নাই। সো শুড কখনই পাস্টকে নির্দেশ করে না।
তো এছাড়া আরো কয়েকটা অক্সিলারি ভার্ব আমরা দেখে থাকি, মডেল অক্সিলারি ভার্ব দেখি, যেমন নিড টু, ought to, dare to ইত্যাদি। তো এখানে অক্সিলারি ভার্বের আমরা তালিকা দিছি। এখন আসো এই অক্সিলারি ভার্বগুলো সাথে যখন নট যুক্ত হয় তখন কিভাবে এটা সংক্ষিপ্ত আকারে বসে। যেমন ধরো প্রত্যেকটার সাথে আমি চিন্তা করলাম যে নট বসবে, তো আমরা বলছিলাম যে অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন নট যোগ হবে এটা কন্ট্রাকশনে কি হবে, এম নট সংক্ষিপ্ত আকার হলে কি হবে, এম নটটাকে যখন আমি ছোট করে লিখতে চাই তাহলে হবে এন্ড অথবা আরএন্ড। এখানে আমরা দেখো একটা স্টার চিহ্ন দিয়েছি। আবার শ্যালটকে যদি আমি সংক্ষিপ্ত করি তাহলে হবে শ্যান্ট, উইনটকে যদি সংক্ষিপ্ত করি তাহলে হবে ওন্ট, ক্যানটকে যদি আমি একসাথে লিখি তাহলে হচ্ছে ক্যান্ট। তাহলে এখানে স্টার চিহ্ন দেওয়া 1 2 3 4, এই চারটা আমরা করলাম এখানে। আর বাকি যেগুলো আছে এগুলোর সাথে জাস্ট অক্সিলারি ভার্বটা বসে এর সাথে আমি যোগ করব। যেমন ইজ বসাইলাম, এই নটকে যদি আমি একসাথে করি তাহলে জাস্ট এন লিখে উপরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, ঠিক সেম আর লিখবো উপরে এল লিখে উপরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, ঠিক সেম ওয়াজ লিখলাম, তারপরে এটার সাথে এল লিখে উপরে কমা দিয়ে টি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি কমা। ওয়ার লিখে এন লিখে উপরে কমা দিয়ে টি, তাহলে ইজ নটের সঙ্গে হচ্ছে ইজেন্ট, আর নটের সঙ্গে হচ্ছে আর্নড, ওয়াজ নটের সঙ্গে হচ্ছে ওয়াজেন্ট, ওয়ার নটের সঙ্গে ওয়ারেন্ট, হ্যাভ নটের সঙ্গে হ্যাভেন্ট। তো এইভাবে সবগুলো হবে, বাকি যতগুলো আছে সবগুলোই এই নিয়মে হবে। যেমন হ্যাভ সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি, হ্যাজ সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি, হ্যাড সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি, ঠিক সেম সবগুলো। সো মে অ্যাপোস্ট্রফি এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, মেড এম ইউ এস টি, মাস্ট সাথে এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, মাসেন্ট, ঠিক সেম শুড এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, শুডন্ট, উড উডের সাথে অ্যান্টি উডন্ট, ঠিক সেম কুড এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কুডন্ট, এম আই জি এস টি সাথে এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, মাইটেন্ট, এন ডাব্লিউ ডি নিড এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে নিডেন্ট, ও ইউ জি এস টি ওট এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ওডন্ট, ডেয়ার লিখে এন লিখে টি, ড্যারেন্ট। এই হচ্ছে শর্ট ফর্ম। তো আমরা অক্সিলারি ভার্বটার সাথে নট যোগ করলে, এটাকে একসাথে করলে, অক্সিলারি প্লাস নটকে একসাথে করলে আমরা এই নিয়মে করব। আমি আবার বলছি, এই চারটা তোমরা আলাদা করে শিখে নিলে বাকি সবগুলো অক্সিলারি ভার্ব তোমরা যেটাই পাবা সেটার সাথে জাস্ট এন লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি দিবা, তাহলেই সেটা শর্ট ফর্ম হয়ে যাচ্ছে বা কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব একটা সাবজেক্টের সাথে যখন অক্সিলারি ভার্বগুলো বসে তখন এই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা একসাথে কিভাবে লিখতে হয়, এটার কন্ট্রাকশনটা কি। যেমন আই এম এর কন্ট্রাকশন হচ্ছে অ্যাম, জাস্ট আমরা এমটা নিয়েছি, আই আর এখান থেকে শুধু এম নিয়েছি। এখানে আছে হি ইজ অথবা হি ওয়াজ অথবা হি হ্যাজ, দেখো সবগুলা অক্সিলারি ভার্বের শেষে এস আছে। তো আমরা যদি এটা করি তাহলে এখানে লিখতে পারি হি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস, তাহলে হিজ। তো এই ক্ষেত্রে আমি বুঝবো কিভাবে এটা কি হ্যাজ না ওয়াজ না ইজ। হ্যাজ বোঝার রাস্তাটা খুবই সহজ। যখন তুমি দেখবা, এক্সাম্পল দিচ্ছি, হি ডান ইট, তো এখানে দেখো ডান, দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে অবশ্যই এখানে কি আছে হ্যাজ, কারণ আমরা জানি হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো এই হিজ মানে হি হ্যাজ ডান ইট। ঠিক সেম যখন আমরা দেখব প্লেইং ক্রিকেট, তো এখানে হি ইজ প্লেইং ক্রিকেট, এখানে দেখো প্লেইং হচ্ছে ভার্বের সাথে আইডি, তার মানে আগে বিভাগটা ইজও হইতে পারে অথবা ওয়াজও হইতে পারে। এখানে দেখতে হবে টেন্সটা কি বলছে, আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্স গুলো খেয়াল করে আমরা দেখবো, দেখি প্রেজেন্টের কথা বলছে না পাস্টের কথা বলছে। যদি প্রেজেন্টের কথা বলে তাহলে হি ইজ ধরে নিব, আর যদি পাস্টের কথা বলে থাকে তাহলে হি ওয়াজ ধরে নিব। এরপরে আসো
উই আর এবং উই ওয়ারটা আমরা কিভাবে করব? উই আরটা সংক্ষিপ্ত করলে উই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আরি। তাহলে যখন উই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দেখো আরি দুটো নিছি, অথবা ধরে আমি এটা দিয়েও করতে পারি, দিয়ে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আরি। তাহলে উই আর বা দেয়ার, অথবা উই ওয়ার দে ওয়ার। ঠিক সেম এই যে এটা আমি কিভাবে বুঝবো আর না ওয়ার, এটা বোঝার ক্ষেত্রে আর হবে যখন প্রেজেন্টের কথা বলবে তখন আর হবে, যখন পাস্টের কথা বলবে তখন এটা ওয়ার হবে। আই হ্যাভ, এটাকে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি আই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে বি, জাস্ট এখানে বি নিলাম। এইখানে দেখো শুডের লাস্টে ডি আছে, উডের লাস্টে ডি, কুডের লাস্টে ডি এবং হ্যাডের লাস্টে ডি আছে। যখন এরকম দেখবো আইট, তখন আমরা এটা শুডও নিতে পারি, উডও নিতে পারি, কুডও নিতে পারি, অথবা হ্যাড। তাহলে বুঝবো কিভাবে কখন হ্যাড, কখন কুড, কখন উড, কখন শুড। হ্যাড বোঝার রাস্তাটা আমি একটা এক্সাম্পল দিই। হিট ইটেন রাইস। এখানে দেখো এই যে ডি হিট, এটার পরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল। যখন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তার মানে অবশ্যই এখানে হ্যাড আছে। কারণ আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এই হি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি মানে হিট মানে হি হ্যাড। আর যখন ভার্বের মূল ফর্ম থাকবে, যেমন হিট স্টাডি হার্ড, তো এখানে হিট স্টাডি হার্ড, এই ডি মানে যেহেতু স্টাডি ভার্বের মূল ফর্ম, তাহলে অবশ্যই মডাল অনুযায়ী ভার্ব, তাহলে শুড, উড, কুড যে কোনো একটা, তাহলে হি শুড স্টাডি হার্ড। আমরা এখানে অর্থ অনুযায়ী ধরলাম যে এখানে শুড আছে, তাহলে অর্থটা ক্লিয়ার হয়, হি শুড স্টাডি হার্ড, তার উচিত করুন পড়াশোনা করা। তো যাই হোক, এরপরে আছে হি শ্যাল বা উইল, তো সেক্ষেত্রে আমরা বা আই শ্যাল বা উইল, সেক্ষেত্রে আই আর ডাবল এল দিব আর কি, আই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডাবল এল। যদি এখানে আই না হয়ে হি হইতো তাহলে হি লিখে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডাবল নিতাম। তাহলে যখন আই ডাবল থাকবে অথবা হি ডাবল থাকবে তাহলে বুঝবো এখানে শ্যাল বা উইল আছে। আর জানি আমরা আধুনিক ইংলিশে আই বা হি বা সবগুলোর সাথে উইল হয়, যদিও আমরা পড়েছি আই এবং উইলের সাথে আমরা কি জানি শ্যাল বসে, আর অন্য সবগুলো নাউন বা অন্য নাউন বা প্রনাউনগুলোর সাথে উইল বসে। তো যদিও আমরা এটা জানি, কিন্তু আধুনিক ইংলিশে দেখেছি আমরা সব জায়গায় উইলের ব্যবহার, শ্যালের ব্যবহারটা একেবারে কমে গেছে। তারপরেও তোমরা যখন আই বা উইলের সাথে থাকবে তখন তোমরা শ্যাল ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ইতিমধ্যে অক্সিলারি ভার্বগুলো শিখছি এবং কন্ট্রাকশনটা বা শর্ট ফর্মটা কিভাবে করতে হয় সেটা শিখছি। এখন আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স চেনার জন্য তোমাকে সবচেয়ে যে বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে, ওই সেন্টেন্সটার মধ্যে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। তো এই নেগেটিভ ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আমি একটা সহজ একটা কৌশল নিয়ে আসছি। এখানে 4টা নাম লিখেছি, নেহা, রেশা, শেফা, বেলি। আমি আবার বলছি, নেহা, রেশা, শেফা, বেলি। এই যে নেহা, নে দন্তন্য আছে, আমরা জানি নতে নো হয়, নট হয়, নেভার হয়, নিদার হয়। আর হাতে হার্ডলি। রেশা, রেতে রেয়ারলি, সাথে সেলডম, শেফা সেতে স্ক্যারসলি, ফাতে ফিউ, বেলি বেতে বেয়ারলি, লিতে লিটল। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই শব্দগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা বলবো যে ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি হার্ডলি কামস হিয়ার, কামস হিয়ার। এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? হার্ডলি। আমরা কি পেয়েছিলাম? হাতে হার্ডলি। সো হার্ডলি যেহেতু সেন্টেন্সটা আছে, ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। অথবা আমরা যদি বলি হি হ্যাজ এ লিটল নলেজ। তো এখানে খেয়াল করো, হি হ্যাজ এ লিটল নলেজ, এখানে কি আছে? লিটল আছে। তো লিটলটা কি? আমরা বলছি লিটলটা হচ্ছে নেগেটিভ শব্দ। তো নেগেটিভ শব্দ এই সেন্টেন্সের অর্থ করি, হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে কদাচিৎ হয় না বললেই চলে, মানে কামত আসে তাহলে কদাচিৎ আসে না বললেই চলে, মানে সে এখানে আসে না বললেই চলে, তার নাবোধক বাক্য। হি হ্যাজ এ লিটল নলেজ, তার খুবই কম জ্ঞান, মানে জ্ঞান নাই বললেই চলে। তো সেক্ষেত্রে এই লিটলটা এখানে নাবোধক অর্থ প্রকাশ। সো এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে সহজেই তোমরা এই শব্দগুলো দিয়ে নেগেটিভ সেন্টেন্স চিনতে পারবা। এবং এই শব্দগুলো মনে রাখার জন্য তোমাকে 4টা নাম মনে রাখতে হবে, নেহা, রেশা, শেফা, বেলি। এই 4টা নাম দিয়ে তুমি যখন বেলি, এখন খেয়াল করো বেলি কিভাবে করতেছি, বেলি বয়কার বেতে বেয়ারলি আর লিতে লিটল, এভাবে তুমি মনে রাখতে পারো, এটা একটা কৌশল।
তো আমরা অলরেডি অক্সিলারি ভার্ব সম্পর্কে পড়েছি, কন্ট্রাকশন পড়েছি, নেগেটিভ সেন্টেন্সগুলো চিনার উপায় জেনেছি। এখন আমরা পড়বো নাউনের প্রোনাউন। নাউনের প্রোনাউন করার জন্য খুব সহজেই তুমি করতে পারবো নাউনকে প্রোনাউন, একটু যদি মাথা খাটাও। তো এখানে আমি দেখো ভাগ করেছি বুদ্ধিযুক্ত আর বুদ্ধিহীন। তো ছেলে ধরলাম আমি, কারো নাম মাসুদ, তাহলে মাসুদ তার কি বুদ্ধি নাই? হ্যাঁ, অবশ্যই বুদ্ধি আছে। যদি ছেলে হয় বুদ্ধি থাকলে আমরা কি নিব? হি। মেয়ে জান্নাত, জান্নাতেরও বুদ্ধি আছে, সে মেয়ে, মেয়ে ক্ষেত্রে আমরা কি নিব? সি। ছেলে অথবা মেয়ে, যেমন স্টুডেন্ট, তো আমি বুঝতেছি না আসলে এটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে ছেলে না মেয়ে। যেমন ডাক্তার হতে পারে, ডাক্তার। আমি গতকালকে একজন ডাক্তারের কাছে গেছিলাম, তো তোমরা কি বুঝতে পারছো আমি কি ছেলে ডাক্তারের কাছে গেছি অথবা মেয়ে ডাক্তারের কাছে গেছি? সেটা তো বোঝার সুযোগ নেই। তাহলে এটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, তবে তার বুদ্ধি আছে কিনা খেয়াল করো। ডাক্তারের অবশ্যই বুদ্ধি আছে, তো বিচার বুদ্ধি করার ক্ষমতা যারা আছে। হ্যাঁ, তো যেহেতু ছেলে বা মেয়ে শিওর না আমি, তবে একজনের কাছে গেছি, সেক্ষেত্রে আমরা এটাকে ছেলে ধরে ই করব। একাধিক যদি কোনো শব্দ বোঝে, একাধিক ব্যক্তিকে যদি বোঝায় যার মধ্যে আমি সহ আছি, যেমন ধরো ম্যান ইজ মডেল, মানুষ মরণশীল, তাহলে আমি কি মানুষ না? তো আমি সহ আছি, আমি সহ যেখানে থাকবো সেখানে ওই হবে। আর একাধিক বুদ্ধিযুক্ত প্রাণীকে বোঝাচ্ছে যার মধ্যে হয়তো আমি নাই, যার মধ্যে আমি নাই, এরকম ক্ষেত্রে কি হবে? দে হবে। এবার আসো বস্তুবোধক শব্দ, বুদ্ধিহীন। তাহলে বুকে কি বুদ্ধি আছে? বই পড়লে আমরা জ্ঞান অর্জন করতে, কিন্তু বইটার তো আসলে নিজস্ব কোনো বুদ্ধি নেই। যদি বুদ্ধি না থাকে, একটা সিঙ্গুলার হলে ইট, আর একাধিক মানে প্লুরাল যদি বস্তুটা হয় এবং বুদ্ধিহীন যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা দে করব। তো খেয়াল করো, একাধিক ব্যক্তি বুদ্ধি থাকলেও দে, আবার একাধিক বস্তু বুদ্ধি না থাকলেও দে। ধরো কারো আচরণ বোঝাচ্ছে অথবা জ্ঞানের কথা বলছে, যেমন নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি। তাহলে নলেজ, এই জ্ঞানটার কি বুদ্ধি আছে? নাই, বুদ্ধি নেই। কেন নাই? তো নলেজ, জ্ঞান, জ্ঞান তো নিজে কিছু করতে পারবে না। যখন আমি জ্ঞানটা অর্জন করব, তখন আমি এই জ্ঞানটা খাটাই কিছু করতে পারবো, কিন্তু নলেজ শুধু জ্ঞানটা নিজস্ব কোনো বুদ্ধি না। আমি ঘুমাই নিলাম, আমার মধ্যে তো জ্ঞান অবশ্যই আছে, তো ওই জ্ঞানটা তো নিজে নিজে কোনো কিছু করতে পারবে না। সো এটারও আমার কি নিজস্ব কোনো বুদ্ধি নেই। আচরণ, যেমন ধরো তার মধ্যে মাসুলভ আচরণ প্রকাশ পেয়েছে, তাহলে আচরণটার কোনো বুদ্ধি নেই। তো মায়ের বুদ্ধি আছে ঠিক আছে, বা একজন মানুষের বুদ্ধি আছে, কিন্তু তার আচরণটার কোনো নিজস্ব বুদ্ধি নেই। তো সেই ক্ষেত্রে এগুলো প্রণয়ন কি হবে? ইট হবে। এখানে আমরা কিছু সেন্টেন্স লিখে আগে থেকেই, যেমন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটা সুন্দর দেশ। এখানে যদি খেয়াল করো, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তো বিউটিফুল আসলে আমরা মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল ব্যবহার করি, সুন্দরী বা সুন্দর। আর ছেলেদের ক্ষেত্রে সুদর্শন হলে আমরা ছেলেদের ক্ষেত্রে সুদর্শন বলি, হ্যান্ডসাম বলি। সো এখানে নারী স্বরূপ একটা আচরণ প্রকাশ করছে। সো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রণয়নটা আমরা কি নিতে পারি? সে নিতে পারি। তবে কেউ যদি এটা ইট নাও, তাতেও কোনো প্রবলেম নেই। বাংলাদেশ ওয়ান দ্য ম্যাচ, বাংলাদেশ ম্যাচটি জিতেছিল। তাহলে এখানে বাংলাদেশ জিতেছিল বলতে আমরা বুঝতেছি যে বাংলাদেশ বলতে এখানে একজনকে বোঝানো হয়। ধরো যদি ক্রিকেট খেলার কথা বলি, তাহলে 11 জন খেলোয়াড় খেলছে এবং অনেক সাপোর্টাররা সাপোর্ট দিয়েছে, তার মানে বাংলাদেশ জিতেছিল বলতে এখানে একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রণাম দিয়ে বলতে পারি, যেহেতু এখানে একাধিক পার্সন খেলাতে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। হ্যাঁ, এখানে হয়তো কোনো নারী সুলভ আচরণ প্রকাশ করছে না, বাট আমরা এটাকে, এটা তো নিজস্ব কোনো বুদ্ধিও নাই, সেক্ষেত্রে আমরা প্রণাম কি নিতে পারি? ইট নিতে পারি। অথবা আমরা যদি হ্যাঁ ইট নেই, সমস্যা নেই, বাংলাদেশের প্রণাম আমরা এখানে কি নেব? ইট। এখানে আসো, দি টাইটানিক ওয়াজ এ লার্জ শিপ, টাইটানিক একটা বিশাল বড় জাহাজ। এই টাইটানিকের প্রণাম আমরা কি নিতে পারি? ইট নিতে পারি। আবার দি টাইটানিক ওয়াজ ক্যারিং 2435 প্যাসেঞ্জার্স, দি টাইটানিক ওয়াজ ক্যারিং, টাইটানিকটা বহন করছিল 2435 জন যাত্রী। এখানে দেখো, টাইটানিক একটা জাহাজ, এর ভিতরে অনেকগুলো যাত্রী ছিল, জাহাজের মধ্যে ছিল, তার মানে সে ধারণ করার ক্ষমতা রাখে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বুঝি যে ধারণ করার ক্ষমতা সাধারণত কে রাখে? মহিলা জাতি। তো সেক্ষেত্রে মহিলা মাসুলভ আচরণ প্রকাশ করতেছে, সেক্ষেত্রে এটার পর আমরা কি নিব? সি নিব। অথবা ধরো বললাম বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, তার মানে বাংলাদেশের ভিতরে নদী আছে। তাহলে জাস্ট বাংলাদেশ, যদি আমি বাংলাদেশটাকে একটা, এটার মধ্যে তো নদী আছে, এর মধ্যে অনেকগুলো কি আছে, এই জায়গাটা কাটতে হবে। আমি আরেকটা এক্সাম্পল বলছি, বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ।
তার মানে বাংলাদেশের গর্ভে নদী আছে, তাহলে বাংলাদেশের ভিতরে নদী আছে, নদী রাখার ক্ষমতা রাখে, তাহলে মাও গর্ভধারণ করতে পারে, মা সুলভ আচরণ প্রকাশ করে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রণয়ন আমরা সে করতে পারি। দ্য মাদার রোজ ইন হার, এখানে অর্থটা যদি করি, দি মাদার রোজ ইন হার, রাইজের পাঁচ নম্বর হচ্ছে রোজ, তাহলে মা ইন হার তার মধ্যে জাগ্রত হলো, রাইজ ওঠা বা জাগ্রত হওয়া, আসলে এখানে মা না, এখানে হচ্ছে মাসুলভ আচরণ, তার মধ্যে মাসুলভ আচরণ জাগ্রত হলো। এই যে দি মাদার, এটা হচ্ছে আসলে মাসুলভ আচরণকে বোঝাচ্ছে, যেহেতু এটা আচরণ বোঝাচ্ছে তাহলে এটার প্রণয়ন কি হবে, এইট হবে। সো আমরা যখন কোন একটা নাউন দেখব, প্রথমে আমরা দেখব নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল, তারপরে দেখব যদি সিঙ্গুলার হয়ে থাকে সেটা দিয়ে কি কোনো বিবেক বুদ্ধি বোঝাচ্ছে, তার কি বুদ্ধি, ওই নাউনটার কি বুদ্ধি বোঝাচ্ছে, যদি বুদ্ধিটা বুঝিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ছেলে হলে হি করবো, মেয়ে হলে সে করবো, ছেলে বা মেয়ে আমি শিউর না, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে একজন, সেক্ষেত্রে হি করব। আর যদি একাধিক হয়, অনেক হয়, একের অধিক হয়, সেক্ষেত্রে যদি আমিষ থাকে ওই হবে, আমিষ না থাকলে দিয়ে হবে, আর যদি বুদ্ধি না থাকে ইট, আর যদি বুদ্ধি না থাকে অনেকগুলো হয় তাহলে দিয়ে হবে। তো আমরা এখন করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে আমাকে সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে। সিঙ্গুলার মানে একজন বা একটি বস্তু, আর প্লুরাল মানে অনেকজন বা অনেকগুলো বস্তু। তো এখানে আমরা দিচ্ছি কিছু এক্সাম্পল সিঙ্গুলার সাবজেক্টের, যেমন হি, সে, সি, ইট, তাহির একজনের নাম, কম্পিউটার, বউ ইত্যাদি, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সো এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ অথবা যে কোনো ভার্বের সাথে এস বা ইয়েস, যেমন ডু এর সাথে ইয়েস ডাজ, গো এর সাথে ইয়েস গোস, প্লে এর সাথে এস প্লেস, এরকম যে কোনো ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হলে এটা সিঙ্গুলার হয়ে যাবে। এবার আসো প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টগুলো হচ্ছে উই, দে, স্টুডেন্টস, বুকস ইত্যাদি। তো যখন প্লুরাল সাবজেক্ট হবে তাহলে উইর সাথে আর হবে, বা উইর সাথে দের সাথে আর হবে, স্টুডেন্টের সাথে আর হবে, ওয়ার হবে, বুকসের সাথে হ্যাভ অথবা স্টুডেন্টের সাথে হ্যাভ, অথবা যে কোনো ভার্বের মরফুম, যে কোনো ভার্বের মরফুম, যেমন ডু, গো, প্লে, ইট ইত্যাদি। তো এখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা एग्जांपल করতেছি। তো এখানে আমি কিছু সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। হি টু বি এ টিচার, টু বি ভার্ব মানে প্রেজেন্টে এম ইজ আর অথবা ওয়াজ এর। টু বি ভার্ব যখনই বলবে তার মানে বুঝতে হবে যে হয়তো এখানে এম ইজ আর হবে, আর পাস্টের ঘটনা হলে ওয়াজ এর। তো দেখো আমরা এখানে সবগুলো প্রেজেন্টেরই করেছি। তাহলে হি টু বি এ টিচার, এখানে খেয়াল করো হি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। সো টু বি যেহেতু এম ইজ আর, সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি ইজ, সো আমরা এখানে টু বির পরিবর্তে আমরা কি লিখবো, ইজ লিখবো। হি ইজ এ টিচার। তো এখানে দেখো উই টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ এস, টু হ্যাভ ভার্ব মানে টু হ্যাভ মানে টু হ্যাভ ভার্ব সমান সমান হ্যাভ অথবা হ্যাজ। আর যদি পাস্ট হয়, যদি পাস্ট হয় সেক্ষেত্রে হবে হ্যাড। তো যেহেতু আমরা প্রেজেন্টের করতেছি, তো হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আমরা দেখছি উই প্লুরাল, সো সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্বও প্লুরাল হবে, সো এখানে টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ হবে, উই হ্যাভ আ কার। শি, শি দেখো সাবজেক্ট সিঙ্গুলার, আমরা বলেছি সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো আমরা জানি যে কোনো ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। সো লার্নের সাথে আমরা যোগ করব এস, সে লার্নস ইংলিশ। এখানে দেখো দে হচ্ছে প্লুরাল, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, সো আমরা বলছিলাম প্লুরাল হলে ভার্বের মরফুম হবে। সো স্টাডি, ভার্বের মরফুম অলরেডি আছে, সো স্টাডি হবে, দে স্টাডি রেগুলারলি। এখানে দেখো দি কালার অফ রোজেস, টু বি মানে এম ইজ আর রেড। তো দি কালার অফ রোজের সাথে কি ইজ হবে নাকি আর হবে, এটা যদি একটু খেয়াল করো। তো দি কালার অফ রোজেস, গোলাপগুলোর রং লাল, তাহলে আসলে কাকে বোঝাচ্ছে, গোলাপগুলোকে বোঝাচ্ছে না গোলাপগুলোর রংটাকে বোঝাচ্ছে, রংটাকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু রংটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি নিব, ইজ নিব। সেক্ষেত্রে অবশ্যই আমরা ইজ নিব। অথবা আরেকটা মনে রাখতে পারো, যখনই অফ প্লাস নাউন থাকবে, অফ প্লাস নাউনকে একসাথে আমরা বলি পজিটিভ কেস, পজিটিভ কেস। আর আমরা জানি পজিটিভ কেসের পজিটিভ কেস কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। ন্যাচারালি
আমি যদি বলি মাই প্যারেন্টস, তো আমার এটা হচ্ছে পজিটিভ কেস, প্যারেন্টস হচ্ছে নাউন, এটা হচ্ছে ডিরেক্ট পজিটিভ কেস, এটার পরে নাউন থাকে। আর অফ প্লাস নাউন বলে যে পজিটিভ কেস হয় সেটার আগে থাকে নাউনটা। সো এই নাউনটা যেহেতু সিঙ্গুলার, সো ভার্বটাও সিঙ্গুলার। এরপরে সেন্টেন্স দেখো দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, তো এখানে আবার টু বি রয়েছে, অ্যামিজার থেকে যে কোনো একটা আসবে। এখন দেখতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। যেহেতু প্রিন্সিপাল এবং সেক্রেটারি দুইটা শব্দ এন্ড দ্বারা যুক্ত আছে, প্রিন্সিপালের আগে আর্টিকেল দা ইউজ করা হয়েছে, সেক্রেটারির আগে আর্টিকেল ইউজ করা হয় না। সো দুইজন একই ব্যক্তি, যিনি প্রিন্সিপাল তিনিই সেক্রেটারি, একই ব্যক্তি যেহেতু তাহলে অবশ্যই আমরা কি নেব, ইজ নিব। তাহলে দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মিটিং এ উপস্থিত আছে। সো টু বি এখানে ইজ হয়ে গেছে। আবার এখানে দেখো দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি, প্রিন্সিপালের আগে এখানে আর্টিকেল দা আছে, আবার সেক্রেটারি তার আগেও এখানে আর্টিকেল দা রয়েছে। তো যেহেতু দুইটার আগে আর্টিকেল দা ব্যবহার করেছে, দুইটা আলাদা ব্যক্তি, দুইজন ব্যক্তি, যেহেতু দুইজন ব্যক্তি প্লুরাল সাবজেক্ট, সো এখানে টু বি মানে আর হবে। The principal and the secretary are present in the meeting. So আমরা এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকে সিঙ্গুলার করেছি, সাবজেক্ট যখন প্লুরাল ছিল ভার্বকে আমরা প্লুরাল করেছি। তো তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে আশা করি। এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, আমি শুধু ট্যাগ কোশ্চেন না, যে কোনো গ্রামার তোমরা ইজিলি করতে পারবা। গ্রামারে যখন এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার আসবে, সেক্ষেত্রে প্রপারলি করতে পারবা। আর ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে আসতেছি তোমাদের জন্য ট্যাগ কোশ্চেন নিয়ে। মাত্র দুটি রুলে কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায় সেটাই আলোচনা করবো, তোমরা অবাক হয়ে যাবা। মাত্র দুইটি রুলে যে কোনো সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আনটিল দেন সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।